নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আমি কতগুলো নাম পড়ে যাচ্ছি যারা বিজেপির প্রার্থী তালিকায় ছিলেন। আসলে আমাদের এখানকার সেকুমাকু ইকোসিস্টেম কি মনে করে জানেন যে শিক্ষিত লোক হলেই বামপন্থী হতে হবে, লাল ঝান্ডা থাকতে হবে, তাদের দর্শনে বিশ্বাস করতে হবে, তাছাড়া নাকি ভদ্রলোক হয় না, শিক্ষিত লোক হয় না। আমি বিজেপির যে প্রার্থী তালিকা ছিল তার থেকে কটা নাম পড়ছি, 20টা নাম। এদের অনেকে জিতেছেন, বোধহয় সবাই জিতেছেন। ডক্টর কল্যাণ চক্রবর্তী খর্দা থেকে জিতেছেন, ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে জিতেছেন, ডক্টর শঙ্কর গুছাইত, ডক্টর স্বপন দাশগুপ্ত, ডক্টর রাজেশ কুমার, ডক্টর শতরূপা, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, ডক্টর অসীম বিশ্বাস, ডক্টর পার্থ চৌধুরী, ডাক্তার ইন্দ্রনীল খাঁ, ডাক্তার প্রণব টুডু, ডাক্তার তরুণ কুমার আদক, ডাক্তার বিজন মুখার্জি, ডাক্তার সুমন্ত হীরা, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, ডাক্তার সৌর্য ব্যানার্জি, ডাক্তার অরূপ কুমার দাস, ডাক্তার হরেকৃষ্ণ বেরা, ডাক্তার মুকুট কুমার দেবনাথ এবং ডাক্তার পীযূষ কান্তি দাস। আমরা আগের যে সরকার দেখেছি তাতে 3বারে মাধ্যমিক পাস ছিল, জালি ডক্টরেট ছিল, ভুয়ো ডাক্তার ছিল, স্কুল থেকে বহিষ্কৃত ছিল, 12 ক্লাস ফেল অভিনেতা, মাধ্যমিক ফেল গায়ক, টিপসই দেয়া নায়ক, গাঁজাখোর রিক্সাওয়ালা, থুতু মেশানো এগরোল বিক্রেতা, কুখ্যাত স্মাগলার, বউচোর অভিনেতা, অতীতে ত্রাস দুষ্কৃতী। সেই কবে বলেছিলেন না, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই যে তালিকা বিজেপিকে দিলাম, এর মধ্যে উকিল, ইঞ্জিনিয়ার, সিএ, আইএস, আইপিএস, ট্রিপল মাস্টার ডিগ্রি হোল্ডার, এগুলো হিসাব করলেই তালিকাটা 4 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা নাক সিটকাতো, হিন্দুত্ববাদী দল জয় শ্রীরাম বলে, বাঙালি সংস্কৃতির সঙ্গে মেলে না, বাঙালি এদের ছুঁড়ে ফেলে দেবে। আমি শুধু প্রার্থী তালিকাটা বললাম, 20 জনের নাম বললাম, প্রত্যেকে বাঙালি, কৃতবিদ্য মানুষ। আরো অনেকে এমন আছেন সংখ্যাটা 80-তে গিয়ে দাঁড়াবে। আর অতীতে যারা আমাদের শাসন ক্ষমতায় ছিল, তোলামূলের প্রার্থীদের বা মন্ত্রীদের কাদের কি শিক্ষাগত যোগ্যতা আপনারা সবাই জানেন। এগরোল বিক্রেতা থেকে শুরু করে সবাই। আমি এগরোল বিক্রেতাটাকে আমি কিন্তু ছোট করে দেখছি না। অনেকেই চাউমিনের দোকান দেয়, এগরোল বিক্রি করেন, সেটা কথা নয়। তারা সসম্মানে নিজের কাজটুকু করেন, এটা কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু এগরোল বিক্রেতা যখন মেয়ের বিয়ে দেন, 3 দিন ধরে 5 তারা হোটেল বুক করে, পুরো বুক করে, সোনা দিয়ে ওজন করা হয়, তখন তো দৃষ্টিকটু লাগে না? জলা বুঝিয়ে দেন, স্কোয়ার ফিটে মাল তোলেন, তখনই বলতে হয় যে এগরোল বিক্রেতার এই উল্কা সদৃশ্য উত্থান। কোনো চাউমিনের দোকান দিয়েছেন, কোনো এগরোল বিক্রি করছেন, তাদের প্রতি সম্মান 16 আনার উপর 18 আনা আছে। কিন্তু এরা তো রাজনীতিবিদ নন, এরা রাজনীতিকে ব্যবহার করেছেন ইল গটেন মানি কিভাবে স্ট্যাক করা যায় সেটা নিশ্চিত করার জন্য। তাই বাংলায় বিজেপির মন্ত্রিসভায় অনেক চমক থাকবে। দেখুন, মহিলারা, যুবকরা, প্রথম ভোটাররা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন এবং হিন্দুরা দিয়েছেন। 80% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, মানে 100টার মধ্যে 80টা হিন্দু ভোট। এটা ভারতবর্ষে সর্বকালীন রেকর্ড। এই রকম হিন্দু কনসলিডেশন অতীতে কোথাও দেখা যায়নি।
এটাকে একটা ফেনোমেনন বলা তো যেতেই পারে। তাহলে মন্ত্রিসভায় একটা তারুণ্যের প্রতিফলন থাকবে। তিনি প্রথমবার বিধায়ক হলেও মন্ত্রিসভাতে জায়গা পাবেন। দেখুন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, স্বরাষ্ট্র মন্ত্রক তার হাতে থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো, যেটার সঙ্গে মানুষের নিত্যদিনের যোগাযোগ, সেটা কি? স্বাস্থ্য, শিক্ষা, পঞ্চায়েত, নারী ও শিশু কল্যাণ, এই চারটে মূলত। শিল্পটা তো অন্য বিষয়। এখন স্বাস্থ্যমন্ত্রী কে হবেন? ডাক্তার প্রণব টুডুও হতে পারেন, ডাক্তার শারদ মুখোপাধ্যায় হতে পারেন, এর মধ্যে যে কোনো একজন। অর্থমন্ত্রী সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। 8 লক্ষ কোটি টাকার উপর দেনা, আর যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর মাথায় 81,000 টাকার দেনা। সরকারকে চালাতে গেলে তো সরকারের ভাঁড়ারের চাবিকাঠি এমন একজনের হাতে থাকা দরকার, যিনি যত্র আয় তত্র ব্যয় করবেন না। যাই আয় হোক, সেই আয়কে এমনভাবে ব্যয় করবেন যাতে স্থায়ী সম্পদ তৈরি হয় এবং বিজেপির যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা পূরণ হয়, এবং একই সঙ্গে কিছু কিছু করে সঞ্চয় করা যায় ঋণ এবং সুদ মিটিয়ে। আমার ধারণা অর্থমন্ত্রক যেতে পারে। আমি তো এই দীর্ঘ তালিকা আপনাদের দিলাম। ডক্টর অশোক লাহিড়ী প্রতিদ্বন্দ্বিতা করলেন, তিনিই হতেন। বাইরে থেকে কাউকে নিয়ে আসা হতে পারে অর্থমন্ত্রী হিসাবে, 6 মাস বাদে তাকে জিতিয়ে আনা হবে। আবার এমনও হতে পারে ডক্টর স্বপন দাশগুপ্তর মতো কাউকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। শিক্ষা, এই সরকার ব্যর্থ বসু থেকে শুরু করে দুগ্গি পার্থ 15 বছর ধরে শিক্ষাটাকে লাটে তুলেছে। 2টো প্রজন্মের ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে। মাতৃজঠরের লজ্জা পার্থ এখনো মালটা মুখ দেখায় টেলিভিশনে। কত বড় নির্লজ্জ বেহায়া হতে পারে মানুষ, এখনো বড় বড় কথা বলে। সারে সর্বনাশ করে দিয়েছে আমাদের শিক্ষার। সেই শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে ভীষণ ভীষণ দরকার। উচ্চশিক্ষায় আলাদা, স্কুল শিক্ষাকে আলাদা করা, এটা আমার সাজেশন। করবে কিনা জানি না, সেটা ওদের ব্যাপার। এখানেও কিন্তু শিক্ষা মন্ত্রকের দায়িত্ব ডক্টর স্বপন দাশগুপ্তকে দেওয়া যেতেই পারে, কারণ তিনি নিজে ইতিহাসের ছাত্র, প্রাবন্ধিক, সাংবাদিক, ইনস্টিটিউট অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ থেকে পিএইচডি করেছেন। ডক্টর স্বপন দাশগুপ্ত এই দায়িত্ব পেতে পারেন, বা অন্য কেউ পেতে পারেন। অনেক দক্ষ মানুষের নাম আছে তালিকায়, যারা জিতেছেন। হতেই পারে তার প্রথমবারের বিধায়ক, তাতে কিছু এসে যায় না। তাহলে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ দরকার। রাজ্যে বিনিয়োগের খরাটা কাটাতে হবে, এবং বিনিয়োগের খরা কাটাতে গেলে এমন একজন মানুষকে দরকার, যিনি ভালো করে পশ্চিমবঙ্গকে বোঝেন, পশ্চিমবঙ্গের মাটি চেনা, দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমার বাজি তাপস রায় ইন্ডাস্ট্রির দায়িত্বে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক। একেবারে সরাসরি মানুষের সঙ্গে যুক্ত এই দপ্তরের কাজ। আমার মতে ডক্টর শঙ্কর ঘোষ
অনেকে তাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কথাও বলছেন, যেহেতু তিনি উত্তরবঙ্গ থেকে জিতে এসছেন, তার মানে এই নয় যে উত্তরবঙ্গ থেকে জিতে এসছেন বলে ওনাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হবে। উত্তরবঙ্গ থেকে অনেকেই এসছেন। ডক্টর শঙ্কর ঘোষ এই দায়িত্ব পেলে খুব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দিলীপ ঘোষ, দিলীপবাবু কিন্তু বড় দায়িত্ব পাবেন, যেখানে তিনি কাজ করার স্কোপ পাবেন। হতে পারে পূর্ত কিংবা নগর উন্নয়ন, হতে পারে। আবার তাপস রায়কে আমি বললাম, এটা আমার চয়েস, কিন্তু আমি কোনো বিজেপির নেতা বা বিজেপির লোকজনের সাথে কথা বলে এই পোর্টফোলিও অ্যালট করছি না। এটা সম্পূর্ণ আমার ধারণা, আমার উইশ লিস্ট বলতে পারেন, বেটার উইশ লিস্ট বলা উচিত। এটা আমার ইচ্ছাপত্র যে তাপসবাবুকে ইন্ডাস্ট্রির পাশাপাশি আরবান ডেভেলপমেন্টও দেওয়া যেতে পারে। দুটো দপ্তর দেখলেন, অসুবিধা নেই তো। আর দিলীপবাবুকে পূর্ত দপ্তর, কাজ করার অনেক স্কোপ আছে। অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রা পালকে নারী ও শিশু কল্যাণ, খুব ভালো কাজ করবেন উনি। দেখুন, তথ্য সম্প্রচার দপ্তর খুব গুরুত্বপূর্ণ, সব সরকারের কাজকর্মের প্রতিফলন এই দপ্তরের মাধ্যমে হয়। এখানে ইন্দ্রনীল রয়েছেন, এই ইন্দ্রনীল বলছি, রুদ্রনীল রয়েছেন, রূপাদি রয়েছেন। লোকে ভাবতে পারে এদের মধ্যে থেকে কেউ একজন হবে, আবার নাও হতে পারে। মানে এই ফিল্ডের সঙ্গে যুক্ত নন এমন কাউকেও এই দপ্তরের দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল কিংবা রূপা গঙ্গোপাধ্যায়, এদের হাতে কিন্তু নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভার যেতে পারে। স্বাস্থ্য দপ্তর, আমি তো প্রথমেই বলেছি শারদত্ত মুখোপাধ্যায়, প্রণব টুডু, একজন পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থাকতে পারেন। সেই প্রতিমন্ত্রীর তালিকায় প্রথমবার নির্বাচিত কেউ থাকবেন, হতেই পারে। আইন বিভাগ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আগের সরকারের আইন মন্ত্রক কিছুই করতে পারেনি, প্রত্যেকটা মামলা এড়েছে, কোটি কোটি টাকা গুণাগার দিতে হয়েছে আইনজীবীদের পিছনে, কিন্তু কোথাও সুরাহা মেলেনি। আইন মন্ত্রকের দায়িত্ব আমি বিশ্বাস করি কোনো আইনজীবীকেই দেওয়া উচিত। দেখুন, এক্ষেত্রে তরুণ আইনজীবী শিখে নেবেন, অসুবিধা নেই। তরুণজ্যোতি তিওয়ারি এবং কৌস্তব বাগচি যে কেউ একজন আইন মন্ত্রকের দায়িত্ব পেতে পারে। এদের কারোরই অভিজ্ঞতা কিন্তু খুব কম নয়। আমাদের যিনি আইনমন্ত্রী ছিলেন মলয় ঘটক, তিনি কোনোদিন কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেননি, আসানসোল জেলা আদালতে করেছিলেন। আমি সেটাকে ছোট করে দেখছি না, কিছু করেননি, কিন্তু তিনি আইনমন্ত্রী হয়েছিলেন। তা কলকাতা হাইকোর্টে তরুণজ্যোতি কৌস্তব নিয়মিত প্র্যাকটিস করতেন, অভিজ্ঞতাও আছে। আর বিজেপি সবসময় এক্সপেরিমেন্টে বিশ্বাস করে, এরাও কিন্তু নতুন প্রজন্মের প্রতিনিধি, এদেরকেও মন্ত্রী হতে পারেন। সজল ঘোষ মন্ত্রী হলে আমি অত্যন্ত খুশি হব। সজল একেবারে সামাজিক ছেলে, ও দলটল দেখে না, প্রতিদিনই কোনো না কোনো সামাজিক কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখে। আমি ওর জন্য কোনো দপ্তরের কথা বলতে পারছি না, ও খুব এফেক্টিভ হবে যে দপ্তরেই ও কাজ করবে। ক্রীড়া যুব কল্যাণ খুব ভালো কাজ করার পক্ষে। আবার আমাদের অশোক দিন্দাও আছেন, ময়না থেকে জিতেছেন, তিনি ক্রিকেটার। কিন্তু সজল মন্ত্রিসভায় থাক, তারপরে দিন্দা থাক, এটা আমি চাই। এটা বাকিটা তো বিজেপির নেতৃত্ব ঠিক করবেন, মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, তার মন্ত্রিসভা কেমন হবে। আমি কেউ নই কোনো টিকা টিপ্পণী করার, আমি আমার উইশ লিস্ট বলছি, কিছু মিলে যেতে পারে এর মধ্যে। তবে যাদের নাম বলছি তারা অনেকেই মন্ত্রিসভায় থাকবেন, কে কোন দপ্তর পাবেন সেটা তাদের, সেটা
মুখ্যমন্ত্রীর ব্যাপার, সে নিয়ে আমি কিছু বলবো না। এটা আমার উইশ লিস্ট, পরিষ্কার বলছি, কেউ বিভ্রান্ত হবেন না যে এটা বিজেপি সূত্র থেকে আমি এটা বলছি, একেবারেই নয়, কোনো বিজেপি সূত্র নয়, এটা আমার উইশ লিস্ট। মিলতেও পারে, না মিলতেও পারে, তবে অনেকের নাম মিলে যাবে মন্ত্রিসভার সদস্য হিসাবে, কিন্তু তারা কে কোন দপ্তর পাবেন এটা আমি বলছি এরকম হলে হতে পারে, বাকিটা শুভেন্দুবাবু ঠিক করবেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। দীপাঞ্জন চক্রবর্তী প্রথমবার নেমেই বাজিমাত, তাকে মন্ত্রিসভায় দেখলে আমি খুশি হব, অবশ্যই খুশি হব। দেখুন, পুরনো বিজেপি নেতা কিন্তু এবার জিতেছেন, প্রথমবারের বিধায়ক রিতেশ তেওয়ারি, পরিচিত মুখ, তরুণ মুখ, তরুণদের প্রাধান্য দেওয়া এই সরকারের প্রায়োরিটি হবে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কথা বলেন, রিতেশ তেওয়ারির স্থানও হতে পারে মন্ত্রিসভায়। তো এটা 294-এর মধ্যে 15% তো আপনি মন্ত্রী করতে পারবেন, 43 সবাইকে এক লপ্তে মন্ত্রী করা হয়তো হবে না, কিছু জায়গা খালি থাকবে, একজনের হাতে একাধিক দপ্তর থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তর যেগুলো স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিল্প, পঞ্চায়েত, কৃষি, নারী ও শিশু কল্যাণ ইত্যাদি, আবার একই সঙ্গে কৃষি ও পরিবহন দপ্তর খুব গুরুত্বপূর্ণ। এখানে কৃষি দপ্তর চালাতে গেলে আমার ধারণা কিন্তু যিনি এগ্রিকালচারের বিষয়টা বোঝেন তেমন মানুষকেই দরকার। এই যে আলু চাষিদের যে দুরবস্থা, মাঠে আলু পচে যাচ্ছে, আলু কেউ নিচ্ছে না, চটের ব্যাগের দাম বেশি আলুর থেকে, কোল্ড স্টোরেজের চেন তৈরি করা, কৃষির সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেটার দিকে নজর দেওয়া, যিনি বিষয় সম্পর্কে অবহিত, বিষয়টা বোঝেন, তেমনই কাউকে কিন্তু এই দায়িত্ব দেওয়া উচিত। দেখুন, বিজেপির প্রতি মানুষের এক্সপেকটেশন কিন্তু আকাশচুম্বী, প্রত্যাশা পূরণ করতে হবে। মানুষ তাড়াহুড়ো করছে না, মানুষ ম্যান্ডেট দিয়েছে, কাজ করার ম্যান্ডেট। এখন মানুষ কিচ্ছু বলবে না, 10 বছর তারা এই সরকারকে সময় দেবে, কিন্তু প্রথম থেকে এই সরকারকে কাজ করার মানসিকতাটা দেখাতে হবে। তার জন্য মন্ত্রিসভাতে তারুণ্যের প্রতিফলন যেমন থাকবে, অভিজ্ঞতারও প্রতিফলন রাখতে হবে। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ, অনেক ট্যালেন্টেড লোক জিতেছেন এবার, সবাইকে আমি চিনিও না। আমি যে প্রথমেই বললাম এত ডক্টরেট আছে যারা নাকশিট করতো বিজেপিকে নিয়ে, তাদেরকে বলি, আমার কেন যেন না মনে হচ্ছে, এটা আমার কি বলবো, একটা সেন্স কাজ করছে, ডক্টর কল্যাণ চক্রবর্তী খড়দা থেকে জিতেছেন, গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন মন্ত্রিসভা। এটা আমার কি বলবো আর কি, সিক্স সেন্স বলুন বা যাই বলুন বলছে। আই মে বি রং, আই মে বি রাইট, ওনাকে আমি চিনি না, পরিচয় নিশ্চয়ই হয়ে যাবে। তো ডক্টর কল্যাণ চক্রবর্তী, দেখুন স্পিকার, এই পদটা খুব গুরুত্বপূর্ণ। বিমান ব্যানার্জি স্পিকার হবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই ঠিক করেছিলেন। বিমানবাবু আইনজীবী, অনেকে রসিকতা করে বলতেন শুধু বেল করা না আদালতে, কিন্তু 15 বছর বিমানবাবু চালিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে চেয়ে থাকতেন, মুখ্যমন্ত্রী যা চাইতেন তিনি সেটাই করতেন, কেজ প্যারটের মতো। তো স্পিকারের পদটা গুরুত্বপূর্ণ। দেখুন, বিজেপির পরিষদীয় দলে বিধানসভায় অভিজ্ঞতা সব থেকে বেশি তাপস রায়, এবারে জিতে তিনি 6 বারের বিধায়ক হলেন, তার পরিষদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞতা আছে যথেষ্ট। অনেকে বলছেন তাপস রায়কে স্পিকার করা হবে, এটা 2 2 4 করে বলা। আমার ধারণা তাপসবাবুকে গুরুত্বপূর্ণ
মন্ত্রকেই দেয়া হবে, স্পিকার হিসাবে বিজেপি কোনো চমক দেবে সেটা আমি বুঝতে পারছি না। তাপসবাবু হতেও পারেন, যদি বিজেপি নেতৃত্ব চান হবেন, কিন্তু আমার ধারণা হচ্ছে তাপসবাবুকে সরকারের অংশ হিসাবে চাইবে বিজেপি, আর স্পিকার হিসাবে বিজেপির আস্তিনে অন্য কোনো তাস লুকোনো আছে, ঠিক সময়ে সেই তাসটি তারা বার করবেন এবং হয়তো আমরা চমকেও যাব। আমরা তো ভাবতেই পারেন যে ইনি স্পিকার হতে পারেন, চমক থাকবেই। চমকে দেওয়াটা বিজেপির নীতি, আনএক্সপেক্টেড। মোহনচরণ মাঝি মুখ্যমন্ত্রী হবেন কেউ জানতেন? উড়িষ্যায় বিজেপির বুক বলতেছিলেন ধর্মেন্দ্র প্রধান, তিনি কেন্দ্রেই রইলেন, মোহনচরণ মাঝিকে আনলেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা অন্য, কেন জানেন? বিরোধী দলনেতা দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, 21 সালে নন্দীগ্রামে, 26-এ দিদিমণির হোম টার্ফে, এবং তার মনোনয়ন পেশের দিন স্বয়ং সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বার্তাটা পরিষ্কার ছিল। তাই মুখ্যমন্ত্রী কে হবে সে নিয়ে কোনো জল্পনা কল্পনা না করাই ভালো, সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, আনুষ্ঠানিকতাটা বাকি। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রতিবেদন শেষ করব একটা আর্জি নিয়ে, আপনারা সহমত হবেন কিনা জানি না। দেখুন, কলকাতার অনেক রাস্তা, অনেক স্মারকের নামের সঙ্গে কলোনিয়াল হ্যাংওভার যুক্ত। এসএন ব্যানার্জি রোড যেমন আছে থাকুক, লেনিন সরণি, ওই রাস্তাটার নাম পরিবর্তন করে করা হোক দীনদয়াল উপাধ্যায় সরণি। এটাও আমার একটা উইশ লিস্ট, হলে খুশি হব। আর বিশ্ব বাংলার লোগো পরিবর্তন হয়ে যাচ্ছে, ওই লোগো থাকবে না। রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে, কেন্দ্র থেকে যা জানতে চাইবে আইন মেনে তৎক্ষণাৎ তার জবাব দিতে হবে। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের যাত্রাপথের আনন্দ গান যেন মসৃণ হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব সবার, শুধু প্রশাসনের সঙ্গে যুক্ত যারা তাদের নয়, যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তাদেরও। আপনাদের গাত্রদাহ হতেই পারে বিজেপির সরকার এলো বলে, কিন্তু এখন যদি আপনারা এই সরকারকে সমালোচনা করতে শুরু করেন, 1 মাসের মধ্যে জনগণ ভালোভাবে নেবে না। কারণ 50 বছরের জঞ্জাল সাফ করতে হবে, 50 বছরের পাপ থেকে মুক্ত করতে হবে রাজ্যকে। এটা একটু সময় সাপেক্ষ। রাজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর তো থাকবেই এই রাজ্য প্রশাসনের উপর। ডাবল ইঞ্জিনের সরকারের কাছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু রাতারাতি তো হয় না, কিন্তু মর্নিং শোজ দ্য ডে। প্রথম দিন থেকেই এই সরকার একটা পজিটিভ ভাইবস দেবে বলে আমি অন্তত বিশ্বাস করি। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।